তো হে গাইস, তারপর বলো সবাই কেমন আছো? তো তোমাদের জন্য নিয়ে এলাম স্বপ্নজালে পার্ট 4। তো আর বেশি কথা না বলে শুরু করা যাক। রাফির জীবনটা যেন এক নতুন মোড় নিয়েছে। হাসপাতাল থেকে চার পাওয়ার পর নীলার বাবা তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। রাফি কিছুটা অবাক হলেও কিছু বলল না। এতদিনের পরিচিতি পরিবেশ ছেড়ে রাফির জন্য মোটেও সহজ ছিল না, কিন্তু নীলার বাবার আন্তরিকতা তাকে স্বস্তি দিল। নীলার বাবার নাম মির্জা হোসেন, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। শহরে তার নাম ডাক প্রচুর। মির্জা সাহেব এক টাইমে নাম নীলা, বয়সে রাফির থেকে 2-1 বছরের ছোট, কিন্তু ব্যক্তিত্ব অনেক পরিণত। মির্জা সাহেব রাফিকে বাড়ির একটি আলাদা ঘরে থাকতে দিলেন। ঘরটা বেশ সাজানো, একপাশে একটি ছোট টেবিল আর বইয়ের থাক। রাফি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো। এত সুন্দর পরিবেশ কখনো থাকার সুযোগ হয়নি তার। প্রথম দিনে মির্জা সাহেব রাফিকে বললেন, তুমি যেহেতু এসএসসি পরীক্ষা দিয়েছো, তাই আমি চাই তোমার এসএসসি রেজাল্টের পর নীলা যে স্কুলে পড়ে সেই কলেজে ভর্তি করে দিতে। আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, মানে সে এই বছরে এসএসসি পরীক্ষা দেবে। তুমি তো পড়ালেখায় খুব ভালো, তাই আমার অনুরোধ তুমি আমার নীলাকে একটু পড়াবে। তখন রাফি বলে, ছি আঙ্কেল, আপনি অনুরোধ করবেন কেন? আপনি আমার জন্য যা করেছেন সেটার তুলনায় এটা আমার জন্য কিছুই না। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব নীলাকে ভালোভাবে পড়ানোর। তারপর মির্জা হোসেন বলেন, তাহলে তুমি এখন রেস্ট নাও। এই বলে মির্জা হোসেন তিনি চলে যান তার কোম্পানিতে। এইদিকে নীলা পর্দার আড়াল থেকে সব শুনছিল। এইসব কথা শুনে নীলা তো মহা খুশি। আর খুশি হবেই বা না কেন, যাকে দেখার জন্য প্রতিদিন দোকানে যেতে হতো, এখন সে তাদের সাথে থাকবে, নীলাকে পড়াবে। নীলা চাইলেই রাফির সাথে কথা বলতে পারবে, দেখা করতে পারবে। এইসব কথা ভেবে ভেবে নীলা রীতিমতো নাচতে শুরু করলো। সেদিন সন্ধ্যায় নীলা পড়তেছিল আর মনে মনে রাফির জন্য অপেক্ষা করছিল। হঠাৎ করে ঢুকলো রাফি। ঘরটা সাজানো গোছানো, টেবিলের উপর ছড়িয়ে আছে অনেক বই। নীলা তাকে দেখে হেসে বলল, তুমি তাহলে আমার টিচার? রাফি লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, টিচার না, তবে সাহায্যকারী বলতে পারো। প্রথম দিনের পড়া শুরু হলো। রাফি বুঝতে পারলো নীলা পড়ালেখা অতটাও খারাপ না, তবে মাঝে মাঝে সে রাফির দিকে এমনভাবে তাকায় যেন কিছু বলতে চায়। রাফি তাকে আল করলেও কিছু বলে না। দিন যেতে লাগলো। রাফি প্রতিদিন সকালে উঠে নীলার সাথে পড়াশোনা করে, তারপর মির্জা সাহেবের দেওয়া কিছু ছোটোখাটো কাজ করে দেয়। এভাবেই চলতে থাকে তাদের দিনকাল। কিন্তু ধীরে ধীরে নীলার চোখে এক অন্যরকম ভালো লাগার অভ্যাস দেখা দিতে থাকে। রাফি তা বুঝেও বোঝে না। সে জানে তার স্বপ্ন বড়, সেখানে জায়গা কম। একদিন সন্ধ্যায় নীলা খুব ধীরে ধীরে রাফির দিকে এগিয়ে এসে বলল, তুমি কখনো হাসো না কেন? রাফি অবাক হয়ে তাকায়। আমার কি কারণ আছে হাসার? নীলা মৃদু হেসে বলল, কারণ তো খুঁজতে হয় না, কখনো কখনো বিনা কারণে হাসতে হয়। রাফি কিছু বলল না, শুধু মুচকি হেসে উঠে যায়। সেদিন রাতের আকাশের তারার আলো ছিল বেশি, যেন নতুন কিছু শুরু হতে চলেছে। নীলা জানালার পাশে দাঁড়িয়ে আকাশের তারা গুনছিল, আর তার মনে একটি অজানা আশা দোলা দিচ্ছিল। রাফি ধীরে ধীরে নীলাদের বাড়িতে মানিয়ে নিতে থাকে। নীলার বাবা জনাব মির্জা হোসেন রাফির প্রতি খুবই যত্নশীল। তার ব্যবহার ও মানবিকতা রাফিকে মুগ্ধ করে। নীলা মাঝে মাঝে রাফির খোঁজখবর নিতে আসে, তবে খুব বেশি কথা বলে না। রাফি নিজেও চুপচাপ কাজের মধ্যে ব্যস্ত থাকে, কিন্তু নীলার চোখে এক অদ্ভুত টান যেন প্রতিনিয়ত তাকে নিজের দিকে টানে। একদিন সন্ধ্যায় বাড়ির ছাদে একা বসেছিল রাফি। চারপাশে নীরবতা, শুধু পাখিদের শেষ বিকেলের কলরব শোনা যাচ্ছে। হঠাৎ পায়ের শব্দে পিছনে ফিরে দেখে নীলা দাঁড়িয়ে। তার পরনে হালকা সবুজ রঙের সালোয়ার কামিজ, চুলগুলো খোলা। সেই দিন কেন জানি নীলাকে এক অন্যরকম সুন্দর লাগছিল। রাফি কিছুটা অবাক হয়, নীলা সাধারণত ছাদে আসে না। নীলা একটু হেসে বলে, এখানে একা বসে আছো কেন?
রাফি মৃদু হেসে উত্তর দেয়, শান্তি লাগছে, গ্রামের কথা মনে পড়ছিল, তাই বসে আছি। নীলা ধীরে ধীরে রাফির সামনে এসে দাঁড়ায়। তারপর রাফি একটু ভীত সুরে বলল, কি 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 করছো? তখন নীলা বলে, কি করলাম, আমি কি দাঁড়াতেও পারবো না? রাফি বলে, অবশ্যই পারো, তাই বলে আমার এত কাছে? তারপর নীলা বলে, আমার মন চাইছে তাই দাঁড়াইছি। রাফি আর কিছু বলল না, নিজেই পিছনে সরে আসলো। রাফি সাধারণত বেশি কথা বলে না। তারপর তাদের মাঝে অদ্ভুত এক নীরবতা ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ দুজনেই কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। হঠাৎ নীলার শাড়ির আঁচল বাতাসে উড়ে এসে রাফির গায়ে লাগে। রাফি একটু অপ্রস্তুত হয়ে যায়, আর নীলা মুচকে এসে বলে, তোমার লজ্জা লাগে নাকি? রাফি মৃদু হেসে বলে, লজ্জা না, অপ্রস্তুত ছিলাম তাই। নীলা তার পাশে এসে বসে। তারপর ধীরে ধীরে বলে, তুমি কেন এত চুপচাপ থাকো? কার সাথে মিশতে চাও না, কথা বলতে চাও না কেন? রাফি একটু চুপ করে উত্তর দেয়, স্বপ্ন পূরণের পথটা একা একাই পাড়ি দিতে হয়, বেশি কথা বললে স্বপ্ন হারিয়ে যাওয়ার ভয় থাকে। নীলা কিছুক্ষণ তাকিয়ে থাকে রাফির দিকে, তারপর আস্তে আস্তে করে বলে, তোমার স্বপ্নটা কি? রাফি গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, নিজেকে প্রমাণ করা, যেখান থেকে এসেছি সেখান থেকে বের হয়ে দেখানো যে আমিও পারি। তার চোখে দৃঢ়তা স্পষ্ট। নীলা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে তাকে মনে হয় এই ছেলেটার মধ্যে এক অদ্ভুত আকর্ষণ আছে, যা তাকে নিজের অজান্তেই টানছে। রাত বাড়তে থাকে, দুজনের কথা ধীরে ধীরে গভীর হতে থাকে। তারা নিজেদের গল্প ভাগাভাগি করে, স্বপ্নের কথা বলে। সে রাত চাঁদের নীরবতার মাঝেই যেন তাদের মধ্যে এক অদৃশ্য বাঁধন তৈরি হয়। তো গাইজ, আজকে এ পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।